বেতন হতে আয় বা চাকরি হতে আয়, এরপরে ভাড়া থেকে আয়, কৃষি আয়, আর্থিক পরিসম্পদ আয়। আর কি ফলো করছি? আর এটা হচ্ছে ব্যবসা থেকে আয়। এখন করব ব্যবসা থেকে আয়টা কেন করবো না আলোচনা। ব্যবসা থেকে আয় আমরা আমাদের সাথে সম্পৃক্ত না, আমাদের ব্যবসায়িক পারমিশন না, ইত্যাদি ইত্যাদি কারণে আমি আলোচনা করবো না, আছে আমার কাছে, আমি আলোচনা করবো না। শুধু ব্যবসা থেকে আয়ের ক্ষেত্রে এটুকু কনসেপ্ট দিব যে যদি আপনাদের ব্যবসায় থাকতেও পারে, ইভেন আপনার ওয়াইফের আছে ব্যবসায়, তাহলে আপনি তাকে হেল্প করতে পারেন। ব্যবসা আয়ের ক্ষেত্রে টোটালি হচ্ছে অ্যাকাউন্টিং। আপনার ব্যবসায় কত আয় হচ্ছে সেটা একটা, এর খাতে কি কি খরচ হচ্ছে সেটা একটা অ্যাকাউন্টিং দিয়ে ক্যালকুলেট করা হয়। এরপরে আপনার যদি বুকস অফ অ্যাকাউন্ট না রাখেন, আপনি যদি অ্যাকাউন্টিং মেনটেন না করেন, তাহলে 1/3 খরচ দেওয়া হয়। আপনার যে সেলস হয়েছে সেই সেলস থেকে 1/3 আপনি খরচ পাবেন। যদি বুকস অফ অ্যাকাউন্ট আমরা বলি, যদি নো অ্যাকাউন্ট হয়, যদি অ্যাকাউন্ট মেনটেন না করে তাহলে 1/3 খরচ পাবে। যদি অ্যাকাউন্ট মেনটেন করে তাহলে অ্যাকাউন্টের যে যে বিষয় চার্জ করছে আমরা ভেরিফাই করে দেখি ওই চার্জগুলো ঠিক আছে কিনা, ডকুমেন্টেশন ঠিক আছে কিনা, থাকলে তার ব্যবসায় থেকে লস হতে পারে, ইভেন লাভও হতে পারে, আমরা সেটি মেনে নিই। ওকে, এই জন্য আমি ব্যবসায় নিয়ে আলোচনা করছি না। আপনাদের ক্ষেত্রে কেউ প্র্যাকটিস করেন, প্রাইভেট প্র্যাকটিস এরকম তো আছে কেউ, তাই না? জি স্যার। তাদের ক্ষেত্রে এই ব্যবসায়ের অংশ, এটাকে এই হেডটার নাম ব্যবসা বা পেশার আয়। তাহলে আপনাদের ক্ষেত্রে বলি যে আপনারা হয়তো পেশেন্ট দেখেন, ডাক্তার তো সবাই, তাই না? তাহলে আমরা যেটা নরমালি করি, আমরা 1/3 খরচ এখানে দিয়ে থাকি। কারণ কি, আপনারা যে চেম্বার করেন, চেম্বার করতে যে আসলে বেসিক্যালি আপনার খরচ কি হয়? না, জিরো না, একদম। আপনার তো একদম অ্যাটেন্ডেন্স আছে না, তার স্যালারি দেন। হয়তো আপনি যেখানে চেম্বার করতেছেন ওখানে বাড়ি ভাড়া আপনার দিতে হতে পারে, তাই না? এগুলো আছে, যাতায়াত থাকতে পারে, ইত্যাদি থাকতে পারে। যদি এগুলো আপনি প্রপার ডকুমেন্টেশন দিতে পারেন তাহলে আমরা সেগুলো মেনে নেই। না হলেও আপনাকে 1/3 খরচ আপনারা পেয়ে থাকেন। মানে যা আপনি বলছেন যে আমি প্রতিদিন 10টা নতুন রোগী দেখি, 5টা পুরাতন রোগী দেখি, এই বছর পর বছরে 300 দিন দেখি, তাহলে সেই হিসাবে আমরা করি যে টোটাল আপনার রিসিট কত, সেই রিসিটের উপর আপনাকে 30% খরচ আমরা দিই। 1/3 খরচ আপনি পেয়ে যান, বাদ বাকিটা আপনার ইনকাম। আপনাদের ক্ষেত্রে আমরা যেটা করি, একটু মানে গোপন রহস্য দিয়ে দিই। যদি আমরা এরকম বুঝতে পারি যে উনি অনেক হাই প্রোফাইল ডাক্তার, উনি প্রতিদিন 100 রোগী দেখছেন, কিন্তু উনি যখন আমরা লোক পাঠাচ্ছি উনি বলছেন না, রেজিস্টার মেনটেন করেন না, রেজিস্টার আমাদেরকে দেখাতে চান না। নর্মালি আমরা যে ট্রিক্সটা অ্যাপ্লাই করি, আমরা হয়তো কোনো একদম ওই দিনের শেষ সময় সিরিয়ালের জন্য ফোন দিই রোগী হিসেবে, আপনার একটা সিরিয়াল লাগবে, তো অত নম্বর, কত নম্বর সিরিয়াল? 97। তখন আমরা ধরে নিই যে উনি প্রতিদিন 100 রোগী দেখেন, ঠিক আছে? তো নরমালি ডাক্তারদের সাথে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের খুবই ভালো সম্পর্ক। না, নো ক্লাস না, কর্পোরেট ক্লাস না। স্যার এখানে একটা প্রশ্ন আছে স্যার। স্যার ধরা যাক যে স্যার আমি একদিনে 50টা রোগী দেখছি। জানি প্রশ্ন আসবে। আমরা তো এই সমাজেরই অংশ, আমরা জানি এই রোগীর মধ্যে আপনারা কোন রোগী, অনেক ডাক্তার আছে তার মূল যে ফি জানবেন তার চেয়ে বেশি ফি রোগী দেখেন। অনেক ডাক্তার আছে আত্মীয় স্বজন আসে। আমার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আমরা কার্ড দিয়ে কোনো রোগী পাঠাইছি, কোনো ডাক্তার ফি নিয়েছে এরকম চোখে পড়ে না, খুব কম। কারণ তারা আমাদেরকে সম্মান করে। কি কারণে সম্মান করে? আসলে তো যে গিভ অ্যান্ড টেক। হয়তো আমার ট্যাক্স ফাইলটা আমার কাছে আছে, তার আমার কাছে সে যদি র বাংলায় বলি ধরা আছে, আমি কোনো পেশেন্ট পাঠালে সে না এই আপদ বিদায় করো, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে পাঠালে তাড়াতাড়ি আপদ বিদায় করো। উনি যতক্ষণ বসে থাকবে আমার ব্যবসায় সব তথ্য নিয়ে যাবে, তার সোনাকে বিদায় করো। মানে কি, আমাদের নরমালি আমরা ডাক্তারদের সাথে আমাদের, যেহেতু আমাদেরও ডাক্তারের কাছে যেতে হয়, তাদেরও আমাদের প্রতি বছর একবার আসতে হয়, সবসময় উইন উইন সিচুয়েশন। কখনো কখনো ঝামেলা হয়েছে এরকম মনে পড়ে না আর কি, সেটা সবসময় আছে এবং থাকবে। তো সেগুলো আমাদের নলেজ আছে যে আপনারা ফ্রি রোগী দেখেন, আত্মীয় স্বজন দেখেন। ইভেন আমি যেদিন ইন্সপেক্টর পাঠিয়েছি সেদিন হয়তো আপনার 100 রোগী ছিল, ওই দিন হয়তো আপনি 7-8 দিন বা 1 মাস ট্রেনিং এ ছিলেন, এসে পড়ছেন, ওই দিন আপনার 100 রোগী হয়েছে, আমি সেই দিনই ইন্সপেক্টর পাঠিয়েছি। এরকম ঘটনা করতে পারে, কিন্তু আসলে আপনার প্রতিদিন রোগী হ্যাঁ একদম। তো এইগুলো আমাদের কনসিডারেশনে আছে, আমরা এগুলো বিবেচনা করি। ওকে, এখন যদি এরকম হয়ে থাকে যে আমি গাড়িতে উঠছি, আপনি আমার পা পড়ায় ধরছেন, আমি পরে বুঝছি যে এটা ডাক্তারকে আমি ধরবো, এটা এক্সেপশনাল কেস। মানে আমরা ইচ্ছে করে আপনাকে ধরবো। আমি যদি 100 জায়গায় আমি বলি যে 200 রোগী আপনি দেখেন, আপনি এখন প্রমাণ করেন, আপনি ট্রাইব্যুনাল দফায় প্রমাণ করে আসেন যে আমি 200 রোগী দেখি না। যদি কাউকে নাজেহাল করার প্রয়োজন হয় করতে পারেন, আপনি করতে পারেন, আপনি আমাকে প্যারাসিটামলের পরিবর্তে তার একটা দিয়ে দিতে পারেন, তাই না? ওকে, তো সেটা আমরা নিশ্চয়ই দেই না বা দিব না। তাহলে এটা আর্থিক পরিসম্পদ এবং ব্যবসা হতে আয়। এরপর একটা অন্যান্য উৎস হতে আয়। তাহলে এটা হচ্ছে সর্বশেষ হেডস অফ ইনকাম, অন্যান্য উৎস হতে আয়। অন্যান্য উৎস হতে আয় কেন নিলাম? বলছে হ্যাঁ অনারিয়াম থাকতে পারে, এবং বলছে যে আমরা যে
এর আগে যে 6টা হেডস অফ ইনকাম আলোচনা করে ফেলেছি, এর মধ্যে যদি এমন কোনো ইনকাম হয়েছে এর মধ্যে পড়ে না থাকতে পারে, তাহলে সেটাকে আমরা বলবো অন্যান্য সূত্রের আয়। সেরকম কি হতে পারে আমি তো একটা উদাহরণ যদি দিই বুঝতে পারবেন। যদি একটু হাস্যকর একটা বলি, এরকম আমরা পেয়েছি কেউ সারা রাত জুয়া খেলছে, জুয়া খেলে 1 কোটি টাকা দিচ্ছে, এখন সকালে এসে চোর হলেও সাধু আর কি, সকালে এসে ইনকাম ট্যাক্স অফিসে বললাম এটা ট্যাক্স দিব, আমি টাকাটা ফাইট করতে চাই। যদিও জুয়া খেলা বাংলাদেশের আইনে পারমিট করে না, বাট ইনকাম ট্যাক্স আইনে বলছে আপনার যে সোর্স থেকে ইনকাম আসুক, কেউ যদি ইনকাম ডিক্লেয়ার করতে চায়, ট্যাক্স দিতে চায়, আমরা নিয়ে নেব। তার জুয়া খেলাটা বৈধ কি অবৈধ এটা দেখার জন্য আলাদা এজেন্সি আছে, তারা দেবে, দেশের অন্য সংস্থা আছে, তারা দেবে। তাহলে আমার কাছে সে সারা রাত জুয়া খেলে ইনকাম করছে, সেটা আসছে, এটা জুয়া খেলা যেহেতু তার বিজনেস না, তার পেশা না, সে ওই দিন হয়তো খেলে দিতে ফেলছে, তাহলে এটা আমরা কোন হেডে ফেলবো? ওই যে 6টি হেড আছে, কৃষি আয় না, তার চাকরি আয় না, কোনো আয় না, তাহলে এটাকে আমরা বলবো অন্যান্য সূত্রের আয়। আচ্ছা, ফটকা ব্যবসার নাম শুনেছেন? ইংরেজিতে বলে স্পেকুলেশন বিজনেস। ফটকা ব্যবসা আমি একটু বলবো, একটা উদাহরণ দিই। পুরান ঢাকা মানে একদম মৌলভীবাজার, ইমামগঞ্জ, চক বাজার, এগুলো তো নাম শুনেছেন। জি স্যার। এই সমস্ত জায়গায় হাজী সাহেবরা ব্যবসা করে, সব হাজী সাহেব, যার বয়স 16-17 বছর, সেও একাধিকবার হজ করছে, মানে প্রতি বছর তারা হজ করে, কিন্তু সবাই তাদের সবাই হাজী সাহেব। হাজী সাহেব একটা 100 স্কোয়ার ফিট বা 150 স্কোয়ার ফিট ছোট্ট একটা দোকান নিয়ে বসে থাকে, সেখানে কোটি কোটি টাকার বিজনেস। আর বিজনেস কি হয়, তার হয়তো ভেতরে একটা গোডাউন আছে, সেই গোডাউনে 1 কোটি টাকার গুডস আছে, গুডস আর প্রোডাক্টস আছে। সে কি করে এই গুডস এন্ড প্রোডাক্টস, তার ওই দোকানে যে 1 কোটি টাকার প্রোডাক্ট আছে সেটার একটা লিস্ট করা থাকে, ফর্দ করা থাকে। তো হাজী সাহেব যদি বলে যে আমার এই দোকানে 1 কোটি টাকার প্রোডাক্ট আছে, তাহলে ওখানে 1 কোটি টাকার 1 টাকা বেশি আছে, সেটা কম নয়, মানে তাদের কথার গুরুত্ব এতটা বেশি এবং তাদের বিজনেস ইথিক্স এতটা স্ট্রং। তার মানে তার দোকানে যদি হাজী সাহেব বলে যে 1 কোটি টাকার প্রোডাক্ট আছে, তাহলে নিশ্চয়ই 1 কোটি টাকা বেশি আছে, ছাড়া কম নাই। এটা সবাই তাদের সাথে যারা বিজনেস করে তারা এই স্ট্যান্ডার্ড মেনটেন করে। তো ওই হাজী সাহেব ওখানে বসে ওই ফর্দটা সেল করে দেয়, বলে আমার এখানে 1 কোটি টাকার এই প্রোডাক্ট আছে, সেখান থেকে আরেকজন কিনে নেয়, তারপরে ওই ফর্দটা আবার আরেকজন কিনে নেয়, এরকম একাধিক হাত বদল হয়। এই হাত বদল হওয়ার মাঝখানে যে ইনকাম জেনারেশন হয়, একজন 1 কোটি 5 লাখ টাকায় কিনলো, আর একজন 1 কোটি 7 লাখ টাকায় কিনলো, যে এক একজনের এক এক রকম ইনকাম হচ্ছে। ফাইনালি ওই প্রোডাক্ট কে ডেলিভারি নেয় এটা বের করায় আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আমরা ঘরমাক্ত হয়ে গেছে, কিন্তু বুঝতে পারি না। তাহলে এই যে এই টাইপের যে ইনকাম আছে, এগুলোকে ফটকা ব্যবসা বলা হয় বা স্পেকুলেশন বিজনেস বলা হয়। তাহলে এটাও এরকম একটি অন্যান্য সূত্রের আয়। অন্যান্য সূত্রের আয় আপনার আমার ক্ষেত্রে অহরহই ঘটতে পারে, এরকম কয়েকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা, এর মধ্যে কি আছে? রয়্যালটি ফি, কারিগরি জ্ঞানের জন্য ফি। কারিগরি জ্ঞানের জন্য ফি বলতে বোঝাচ্ছে আপনার যদিও ডাক্তার, আপনার তো পেশা ইনকাম, হয়তো এরকম কেউ আছে যে তার কারিগরি জ্ঞানের জন্য সে কোনো ফি পেয়ে থাকে তার চাকরির পাশাপাশি। যেমন যারা নকশা তৈরি করে, বাড়ির নকশা তৈরি করে, আবার চাকরি করে, সরকারি চাকরি করে, সে যদি তার ওই কারিগরি জ্ঞানের জন্য কোনো ফি পেয়ে থাকে, এটা তার অন্যান্য উৎসের আয়, এটা তার পেশা ইনকামও না, চাকরির আয় না। সাপোজ একজন ডিজাইনার, ডিজাইনার বলে না কি বলে, আর্কিটেকচার, একজন আর্কিটেকচার যদি সরকারি চাকরি করে, বাংলাদেশ যে সরকারি আর্কিটেকচার যদি সব রাজুকের চাকরি করে, রাজুকের আর্কিটেকচার, সে যদি কারোর কোনো বন্ধুর একটা ডিজাইন করে দেয়, সেটার জন্য যদি সে কোনো পারিশ্রমিক নেয়, সেটা অন্যান্য সূত্রের আয়। ইউটিউব করলেও তো মনে পাবে, ইউটিউবার করলেও পাবে। আমি যদি আজকে ক্লাস নিচ্ছি এখানে, এই ক্লাস থেকে যে সময়টা পাবো, এটি আমার অন্যান্য সূত্রের আয়। ওকে, এই টাইপের বিভিন্ন ইনকাম থাকতে পারে। তারপরে বলছে সরকার প্রদত্ত নগদ ভর্তুকি। আপনারা কোভিড কালীন একটা ইনসেন্টিভ পেয়েছিলেন, অনেকে পেয়েছেন, অনেকে পান নাই। তাহলে এই যে কোভিডের সময় যে ইনসেন্টিভ আপনারা পেয়েছিলেন, আপনারা একটা খুবই রিগোরাস একটা ডিউটি করেছিলেন, এই ডিউটির কারণে সরকার যে ইনসেন্টিভ দিয়েছিল সেটি আপনার অন্যান্য সূত্রের আয়। কারণ ওটা কিন্তু আইবাসে অ্যাড করে নাই, বা আইবাস থেকে ব্যাংকে ঢোকানো, এটা একদম আর্থিকভাবে দিয়ে দিয়েছিল, তো এটা আপনার অন্যান্য সূত্রের আয়। এরপরে মূল যেটা যেগুলো নিয়ে আলোচনা করবো, দেখেন 67(2), 3(6) এরকম যে আমি আলোচনা করছি, এগুলো আয়কর আইনের ধারা। 67(2) 67(2) বলছে সন্তোষজনক ব্যাখ্যাহীন ক্রেডিট। সন্তোষজনক ব্যাখ্যাহীন ক্রেডিট কি জন্য বলছে? ধরেন আমি আপনার ব্যাংক সার্চ দিলাম, আমাদের এই পাওয়ার দেওয়া আছে, আমরা যে কারণ যে কোনো সময় ইভেন দ্য স্টেট অফ দ্য গভর্নমেন্ট, মানে হেড অফ দ্য স্টেট অফ দ্য গভর্নমেন্ট, আমরা তারও ব্যাংক সার্চ দিতে পারি। তাহলে দেওয়ার পর তার ব্যাংকে যদি এমন কোনো ক্রেডিট হয় যে আপনার ব্যাংক অ্যানালাইসিস আমি করলাম, করে দেখলাম যে আপনার ইনকাম, সোর্স অফ ইনকাম আপনি ফাইলে শো করছেন শুধু স্যালারি ইনকাম, আপনার স্যালারি পেয়েছেন আপনি 7 লাখ টাকা, কিন্তু ব্যাংকে ক্রেডিট 23 লাখ টাকা, তখন আপনার কাছে আমরা একটা ব্যাখ্যা চাইবো যে আপনার ব্যাংক পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে আপনি
ইনকাম পেয়েছেন 7 লক্ষ টাকা, তো আপনার ব্যাংকের জমা 23 লক্ষ টাকা এই অর্থ বছরে। এটা যদি আপনার কাছে কোনো ব্যাখ্যা থাকে তাহলে এই তারিখের মধ্যে আপনি অথবা আপনার মনোনীত প্রতিনিধির মাধ্যমে জানাবেন। তাহলে এই ক্ষেত্রে আপনি দুইটা কাজ করতে পারেন, একটা হচ্ছে ব্যাখ্যা একটা দিতে পারেন অথবা আপনি চুপ থাকতে পারেন, নিশ্চুপ থাকতে পারেন। তো আমরা যদি ব্যাখ্যা দেন আপনি, তাহলে সেই ব্যাখ্যা যদি আমার কাছে সন্তোষজনক মনে হয় ইটস ওকে, আর যদি সন্তোষজনক না মনে হয় তাহলে আপনার ওই যে অতিরিক্ত ব্যাংক জমা সেটাকে আমরা ইনকাম হিসেবে ট্রিট করবো, সেই ইনকামটা হবে অন্যান্য সূত্রে। আমরা ধরে নিব যে আপনার অন্যান্য ইনকাম ছিল সেটা আপনি শো করেন নাই বলে ব্যাংক জমাটা বাড়ছে। আর যদি আপনি ব্যাখ্যা দেন সেটা আমার কাছে সন্তোষজনক না, এটা একটা গেল। আর যদি আপনি ব্যাখ্যা না দেন তাহলে তো আমি ধরে নিব যে আপনি আপনার কাছে ব্যাখ্যা নাই বলে আপনি ব্যাখ্যা দিচ্ছেন না, তাহলে অতিরিক্ত ব্যাংক জমাকে আমি অন্যান্য সূত্রের আয় হিসেবে ট্রিট করবো। ক্লিয়ার বিষয়টা? ওকে, এটা তো আমার ব্ল্যাক মানিও হতে পারে স্যার। হতে পারে ব্ল্যাক মানি হলে অন্য ডিপার্টমেন্ট দেখবে। ইনকাম ট্যাক্সের ব্ল্যাক মানি, হোয়াইট মানি, এটা ট্যাক্সের ক্ষেত্রে কোনো ম্যাটার করে না। আমি সব যা দিব আমি সব ট্যাক্স দেব। ওকে, তাহলে এই জন্য বলছে সন্তোষজনক ব্যাখ্যাহীন ক্রেডিট। আপনার ব্যাখ্যা সন্তোষজনক হতে পারে, আবার সন্তোষজনক নাও হতে পারে, অথবা আপনি ব্যাখ্যা দেন নাই, সেক্ষেত্রে আমি আপনার এই অতিরিক্ত যে ব্যাংক ক্রেডিট সেটাকে মোটার সাথে যোগ করে দেবো। তাহলে ব্যাংক জমা একটা হতে পারে, আরেকটা হচ্ছে ব্যাংক স্থিতি। ব্যাংক স্থিতিটা কি? 30 জুন তারিখে আপনি যে বছর রিটার্ন জমা দিচ্ছেন এই বছরের ব্যাংক স্টেটমেন্ট তোলেন নিশ্চয় তুলে দেখবেন যে 30 জুন তারিখে আপনার ক্রেডিট স্থিতি কত আছে। একটা হচ্ছে ব্যাংক জমা কত টোটাল বছরে, ব্যাংক জমা হয়তো 50 লাখ হতে পারে, কিন্তু ব্যাংক খাতের স্থিতি আপনার মাত্র 2 টাকা আছে, তাই না? তাহলে আপনি অবশ্যই প্রতি বছর একটা জিনিস খেয়াল করবেন যে আপনার যে বছর রিটার্ন জমা দিচ্ছেন এই বছরের 30 জুন তারিখে আপনার ব্যাংকের স্থিতিটা কত আছে। ধরেন স্থিতি আছে 7 লাখ টাকা, আর আপনার দেখালেন যে রিটার্নের একটা অংশ আছে যে ব্যাংকে কত, হাতে নগদ কত, আপনি ব্যাংকে ওখানে লিখে দিলেন যে 2 লাখ টাকা, তাহলে দুটা দুই রকম হয়ে গেল না? অ্যাকচুয়ালি তো আমি ব্যাংকে পেলাম যে আপনার ব্যাংক স্থিতি 7 লাখ টাকা আর আপনি বলছেন 2 লাখ টাকা, তাহলে এই ক্ষেত্রে আমি 5 লাখ টাকা দিয়ে আমি 5 লাখ টাকা আপনার অন্যান্য সূত্রের আয় হিসেবে মোটের সাথে যোগ করে ট্যাক্স করে দিবেন। বিষয়টা ক্লিয়ার? তাহলে ব্যাংক নিয়ে একটু সেনসিটিভ থাকবেন, একটু সিরিয়াস থাকবেন। ব্যাংকে প্রয়োজনে যদি ট্যাক্স হাইড করতে চান একাধিক অ্যাকাউন্ট করে অন্য ব্যাংকে করবেন, যে ব্যাংকে স্যালারি ঢোকে সেটাতে ট্রানজাকশন কম করবেন প্রয়োজন, মানে একটু নিরাপদে থাকার জন্য, একটু স্বাচ্ছন্দ্য থাকার জন্য। পরে যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সার্চ দিয়ে ধরে, আপনার উদ্দেশ্য তো ট্যাক্স ফাঁকি দেয়, আপনি ফাঁকি দিতে থাকেন যতদিন পারেন, যখন ধরবে তখন দেখা যাবে কি হয়। 67.3 বলছে সম্পদের মালিক ঋণ গ্রহণ, ব্যয় নির্বাহ বা লেনদেন পরিসম্পদকে প্রভাবিত করে সেক্ষেত্রে অন্যান্য সূত্রের আয়। আচ্ছা, এটা আমি আলোচনা করবো না, পরেরটা করি। লিজ ভাড়ার মাধ্যমে প্রাপ্ত স্যালারি বা প্রিমিয়াম, এটাও আমরা ওই বাড়ি ভাড়ার মধ্যে আলোচনা করে ফেলেছি। ওই যে বলছিলাম যে কোনো বাড়ি যদি লিজ দেওয়া থাকে সেই লিজের পরিবর্তে আপনি যদি কোনো প্রিমিয়াম পান সেটা হবে বাড়ি ভাড়া ইনকাম, না হয় অন্যান্য সূত্রে। মানে বাড়ি যদি ভাড়া দেওয়া থাকে তাহলে তো ভাড়া হতে আয় হয়ে যাবে, আর যদি বাড়ি আপনি লিজ দিয়ে থাকেন তাহলে লিজের ক্ষেত্রে ইনকামটা হবে অন্যান্য সূত্রে। ওকে, 67.9 এটা লটারি, শব্দজোট, কার্ড গেম, অনলাইন গেম, এরকম খেলা জয়লাভ করা। আমি যেটা আলোচনা করে ফেললাম যে জুয়া খেলার মাধ্যমে কার্ড গেম। এখন তো অনেকে গ্রামে যে দেখবেন 3-4 জন যুবক বসে এই মোবাইলে ওই দুটোর মধ্যেই জুয়া চলে, তাই না? এখন তো সমাজ শেষ। আমরা যে বয়সে ফুটবল ক্রিকেট খেলছি ওরা এখন সেই সময় এই মোবাইলের ভিতরে জুয়া খেলতেছে। আল্লাহ জানে এই জেনারেশন কি হবে। 67.13টা ইম্পর্টেন্ট, এটা আপনারা বিভিন্ন সময় আপনাদের ক্ষেত্রে এটা সমস্যা হয়, আপনারা এটাকে ফেস করেন, এইটা একটু সতর্ক থাকতে হবে। এটা নিয়ে আমি আলোচনা করবো বিস্তারিত। বলছে ক্রস চেক বা ব্যাংক ট্রান্সফার ব্যতীত গৃহীত ঋণ, অগ্রিম দান বা অন্য কোনো প্রকার ডিপোজিট। আমি সংক্ষেপে বলি, আপনি যদি এক অর্থ বছরে কারোর কাছ থেকে লোন নিয়ে থাকেন বা দান নিয়ে থাকেন, সেই দানের পরিমাণ যদি 5 লক্ষ টাকার অধিক হয় তাহলে অবশ্যই সেটা ব্যাংকিং চ্যানেলে নিতে হবে। ব্যাংকিং চ্যানেল বলতে বোঝায় আপনি যার কাছ থেকে নিচ্ছেন তার অ্যাকাউন্ট ডেবিট হবে, আপনার অ্যাকাউন্ট ক্রেডিট হবে। সেম ইস্যু নাম্বার দিয়ে, ওর যে চেক নাম্বার দিচ্ছে সেই চেক নাম্বার আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যখন ক্রেডিট হবে লেখা থাকবে এই চেক থেকে এটা ক্রেডিট হয়েছে, ওনার অ্যাকাউন্টে লেখা থাকবে যে ডেবিট হয়ে অমুক অ্যাকাউন্টে গেছে। এইভাবে আমরা ক্রস ভেরিফাই করি, দুইটা ব্যাংক স্টেটমেন্ট ক্রস ভেরিফাই করি। তাহলে ক্রস ভেরিফাই করে যদি দেখি যে না এটা সঠিক নাই, তাহলে আপনি যে লোন বা গিফট কারোর কাছ থেকে নিছেন সেটাকে যে নিছে তার ইনকাম হিসেবে যোগ করে দেয়, সেটাকে অন্যান্য উৎসের আয় দিই। তাহলে মূল কথা আমি আসছি, মূল কথা হচ্ছে এক অর্থ বছরে 5 লক্ষ টাকার অধিক যদি আপনি লোন বা দান বা উপহার যাই নেন না কেন সেটা অবশ্যই ব্যাংকিং চ্যানেলে নিতে হবে।
ব্যাংকিং চ্যানেল বলতে একজনের অ্যাকাউন্ট ডেবিট, আপনার অ্যাকাউন্ট ক্রেডিট বোঝায়। 5 লক্ষ টাকা, অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি একজনের কাছ থেকে 2 লক্ষ টাকা, আরেকজনের কাছ থেকে 2 লক্ষ টাকা, আরেকজনের কাছ থেকে 2 লক্ষ টাকা দিচ্ছি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বলা হচ্ছে যদি একই অর্থ বছরে একাধিক মানুষের কাছ থেকেও 5 লক্ষ টাকা এক্সিড করে তাহলে আপনাকে সেটা ব্যাংকিং চ্যানেলে হতে হবে। তার মানে আপনি নিরাপদে থাকার জন্য 1 টাকা 2 টাকা দেয়নি ব্যাংকিং চ্যানেলে, ঠিক আছে? ইভেন যাকে আপনি দিবেন বা আপনি যার কাছ থেকে নিচ্ছেন তাকে বলবেন তার ট্যাক্স ফাইলে ওটা দেখিয়ে দেয়, ট্যাক্স ফাইল থেকে ওটা আউট হওয়া লাগবে, মানে যে আপনাকে গিফট দিচ্ছে তার ট্যাক্স ফাইল থেকে তো 5 লক্ষ টাকা আউট হওয়া লাগবে, তাই না? আর আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া লাগবে। তাহলে যেমন অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে, ডেবিট হবে, ওরকম দুইজনের যদি ট্যাক্স ফাইল থাকে তাহলে ট্যাক্স ফাইলেও একজনের ফাইলে ডেবিট হবে, একজনের ফাইলে ক্রেডিট হবে। আমরা এগুলোকে ক্রস ভেরিফাই করি, করে যদি না মিলে তখন আমরা যে নিচ্ছে তার অ্যাকাউন্টে বা তার রিটার্নে এটাকে অন্যান্য চিত্রের আয় হিসাবে মোট আয়ের সাথে যোগ করে দিই। প্লিজ আপনার কোশ্চেন ছিল। বুঝি না। না, ওই যে একই অর্থ বছরে যদি 5 লক্ষ টাকা এক্সিড করে তাহলে আপনাকে আমরা সেটাকে কোয়ারি করব, আদারওয়াইজ আমরা কোয়ারি করি না। তো নরমালি কি, যেহেতু আমরা সরকারি চাকরি করি, আপনার তো একটা রেকর্ড থাকা দরকার, এই জন্য আমরা চেষ্টা করবো সেটা যাই হোক না কেন ব্যাংকিং চ্যানেলে নেওয়া। তাহলে আপনি ধরেন আপনার ফাইলটা দুদক কল করতে পারে, যে কোনো কারণে হোক, তখন তো আমরা তো একটা ট্যাক্স পারপাসে বলছি 5 লক্ষ টাকা, দুদক তো 2 টাকা হলেও ধরবে, বলবে আপনি কার কাছ থেকে নিয়েছেন, তখন সে প্রমাণ চাইবে যে কার কাছ থেকে নিয়েছেন, তার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয়েছে কিনা। এই জন্য আমরা যেটা করব, যে কোনো টাকা কারোর কাছ থেকে লোন বা গিফট নিলে ব্যাংকিং চ্যানেলে করার চেষ্টা করব। অবশ্যই আপনি ব্যাংকিং চ্যানেলে দিবেন। ট্যাক্স পেয়ার যদি যাকে দিচ্ছেন তাহলে তো আপনার তারটা তো দরকার নেই, আপনি যে দিচ্ছেন আপনার অ্যাকাউন্ট ক্রেডিট ডেবিট হলেই তো হলো, আপনারটা শুধু থাকবে। ক্যাশ দেওয়াটা, যে ক্যাশকে আমরা এনকারেজ করতেছি না, ক্যাশটাকে আমরা ডিসকারেজ করতেছি, আপনি ক্যাশটাকে অ্যাভয়েড করেন, যেটা আপনার বৈধ ডকুমেন্ট রাখার জন্য আপনি ক্যাশটাকে অ্যাভয়েড করেন। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, কেউ যদি ডোনেশন করে, স্যার যেমন আমাদের কোম্পানি যদি অসুস্থ হয়ে যায়, কোনো একটা নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে একটা কেউ আমাদের টাকা তোলা হবে। হ্যাঁ, বুঝছি। এটা আসলে আমরা সরকারি চাকরি করে এটা আমাদের করার সুযোগ নাই, আমাদের এটা সতর্ক থাকতে হবে। আপনি প্রয়োজনে অন্য কারোর অ্যাকাউন্টে এনে সেটাকে ম্যানেজ করেন, করলে আপনি তো পরে ব্যাংক যদি এটাকে আপনাকে সুযোগ দেয় যে ওনার একজন রিলেটিভ, আপনি ঢাকায় চাকরি করেন, আপনার একটা গেস্ট, আপনার একটা রিলেটিভ ঢাকায় ট্রিটমেন্টের জন্য আসছে, গ্রাম থেকে টাকা পাঠাচ্ছে, আপনার অ্যাকাউন্টে ঢুকছে, এটাকে যদি আমরা সুযোগ দিই, আপনি হয়তো জেনুইনলি নিচ্ছেন, কিন্তু এই সুযোগে অনেকে এই সুযোগটাকে কাজে লাগাবে। এই জন্য আইন যেহেতু করা হচ্ছে, কিছু করার নেই। ওকে, আমরা একটু আগে, এখানে লাল কালিতে লেখা আছে, আমি যে আইনটার কথা বললাম যে একজনের অ্যাকাউন্ট ডেবিট হতে হবে, আরেকজনের অ্যাকাউন্ট ক্রেডিট হতে হবে, এই আইনটা একটা জায়গায় প্রযোজ্য নয়। সেটি হচ্ছে যদি এই দান লোন স্বামী স্ত্রীর মধ্যে বা পিতামাতা এবং সন্তানের মধ্যে হয়ে থাকে। ক্লিয়ার? মানে যদি স্বামী স্ত্রীকে দেয়, স্ত্রী যদি হাজব্যান্ডকে দেয়, অথবা বাবা ছেলেকে দেয়, ছেলে বাবাকে দেয় বা মাকে দেয়, সেই ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল না হলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, দান করলে অবশ্যই, দান করলে দান তো একটা উইল করে করা। না, দান জমি বিক্রি, ধরুন বাবা জমি বিক্রি করছে, সেক্ষেত্রে আপনাকে হয়তো 1 কোটি টাকা দিচ্ছে, সেক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখি। কি দেখি? যে বাবা জমিটা বিক্রি করছে, বাবা অ্যাকচুয়ালি জমির মালিক কিনা, বাবা অ্যাকচুয়ালি জমিটা বিক্রি করছে কিনা, তাই না? বাবার যদি ট্যাক্স ফাইল থাকে তাহলে ট্যাক্স ফাইলে জমিটা দেখানো ছিল কিনা, এই কয়েকটা জিনিস। মানে এগুলো বেশিরভাগ কমন সেন্স, মানে আপনি নিজে মিলালেই পেয়ে যাবেন যে কোন জিনিসগুলো আসলে চেক করা উচিত। আপনি চিন্তা করবেন যদি এরকম কোনো বিষয় অ্যারাইজ করে, আপনি জাস্ট নিজেকে উপকর কমিশনারের চেয়ারে বসাবেন যে আমি ওই চেয়ারে থাকলে কি কি জিনিস দেখতাম, আপনি আপনার আনসার পেয়ে যাবেন। তাহলে সেই বিষয়গুলো আপনি প্রিকশনস হিসেবে একটু দায়িত্ব নিয়ে নেবেন। 713 গেল, 714 এটাও আমি একটু আলোচনা করব। এটা কি আলোচনা করব? ধরেন আপনি একটা বাড়ি তৈরি করতে গেছেন, একটা বাড়ি তৈরি করতে যে ওই বছরে 30 লাখ টাকা খরচ করছেন। তো যখন ট্যাক্স ফাইল করতেছেন তখন করতে যে দেখলেন যে আপনার ফাইলে 30 লাখ টাকা পরিমাণ টাকা নাই, পয়েন্ট মানি নাই, তখন লয়ারকে বললেন এটা কি করার আছে। লয়ার তখন আপনাকে পরামর্শ দিবে, আইনে একটা সুযোগ রাখা হয়েছে। কি সুযোগ রাখা হয়েছে? সেটাও জেনুইন সুযোগ। কেমন? যে আপনি হয়তো এই বাড়িটা তৈরি করতে যে রড কিনছেন, সিমেন্ট কিনছেন, এটা তো বাকিতেও তো কিনতে পারেন, তাই না? হঠাৎ এরকম আপনার হয়তো নিকট আত্মীয় কোনো রড সিমেন্টের দোকানে খালি বাকিতে মাল কেনা যায়, তখন বলবে যে আপনি যে 30 লক্ষ টাকা খরচ করেছেন, আপনি হয়তো সবই খরচ করে ফেলছেন, কিন্তু যেহেতু এখন ফাইলে টাকা নাই, লয়ার বলবে আমি একটা বাকিতে মাল কেনা দেখিয়ে দিব যে আমি 15 লক্ষ টাকা বাকিতে রড সিমেন্ট কিনেছি।
তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে এটা ঠিক আছে, ইটস ওকে, ইটস ফাইন, আপনার তো এরকম থাকতেই পারে। কিন্তু একটা বার দিয়ে দিয়েছে। বারটা কি বলছে যে বাকিদের যে মাল কিনেছেন এটা যে বছরে রিটার্নে শো করেছেন তার পরবর্তী 2 বছর পার হওয়ার পরে থার্ড ইয়ারে যে ওই যে বাকিতে মাল কিনেছেন এই বাকিটা আপনার পরিশোধ দেখাতে হবে। যদি পরিশোধ না দেখান তাহলে যতটুকু অপরিশোধিত থাকবে ততটুকুকে অন্যান্য সূত্রের আয় হিসেবে গণ্য করা হবে। কেন করা হলো? কারণ এই যে আপনি 15 লক্ষ টাকার মাল কিনেছিলেন বাকিতে, এটা তো লাইফ টাইমে রেখে দেন, তার মানে কি আপনি আসলে বাকিতে মাল কেনেন, বাকিতে কিনলে তো আপনার তাকে পে করার কথা ছিল। তার মানে আপনি ইনকাম ট্যাক্স হাইড করার জন্য এটাকে একটা সাজিয়েছেন যে বাকিতে মাল কিনছে। আর যদি এই বারটা করা হয়েছে মানে আপনার ওই বাকি টাকাটা তাকে পরিশোধ করতে হবে। 2 বছর পরে থার্ড ইয়ারে যদি দেখি যতটুকু অপরিশোধিত আছে ততটুকুকে আমরা অন্যান্য সূত্রের আয় হিসেবে মোটের সাথে যোগ করে দেব। এইটা আপনাদের ক্ষেত্রে ঘটে, কি কারণে ঘটে আমি বলি। আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে লয়ারকে দিয়ে ফাইল করান। লয়ারকে কখন ফাইল দেন? যে দিন রিটার্ন জমা দেওয়ার শেষ দিন তার 2-3 দিন আগে দেন। উনি আপনাকে ফোন করতেই থাকে, অনেক সময় বিরক্ত হয়ে ফোন করা বন্ধ করে দেয়। পরে আপনি যখন দেখেন যে আর সময় নেই যে ওনাকে দেন। তা এরকম ঘটনা ওনার হয়তো 1000 ক্লায়েন্ট আছে, 1000 ক্লায়েন্টের 500 ক্লায়েন্ট যদি ওনাকে 2 দিন আগে দেয়, উনি কয়টা ফাইলে কনসেন্ট্রেট করবে বলেন? সম্ভব ওনার পক্ষে? উনি তো হিউম্যান। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম যারা লয়ারকে দিয়ে করান, ওই লয়ারের কাছে বছরের শেষে মানে শেষ 3-4 দিনে 500-600 ফাইল জমা হয়। তখন স্যার এগুলো চেক করতে পারে না যে কবে কোন বছরে বাকিতে মাল কেনা দেখাইছে উনি, এটা আমার কোন বছরে যে এটাকে উইথড্র করতে হবে এটা ওনার মাথায় থাকে না। তখন আপনারা পড়েন বিপদে। তাহলে এই ক্ষেত্রে আপনি আইনটা জানা থাকলে আপনি আপনার লয়ারকে গাইড করতে পারবেন যে এই আমার এরকম একটা বিষয় আছে, আপনি এটাকে অবশ্যই কনসিডারেশনে নেবেন, নিয়ে এটা সমাধান করবেন। তাহলে এটা জানা থাকলো যে যদি লয়ার বাকিতে মাল কেনা দেখায় তাহলে এটা 2 বছরের পর থার্ড ইয়ারে এটাকে পরিশোধ দেখাতে হবে, না হলে এটার উপর ট্যাক্স হয়ে যাবে। লয়ার প্রসঙ্গে একটা গল্প বলি, এটা মানে অনেকক্ষণ গল্প ছাড়া চলছে তো গল্পটা লয়ারের সাথে খুবই প্রাসঙ্গিক এবং ইনকাম ট্যাক্সের সাথে প্রাসঙ্গিক। কেরকম 3 বন্ধু, এরা প্রাইমারি হাই স্কুলের বন্ধু, একদমই ছোটবেলার বন্ধু। তো ইউনিভার্সিটি লাইফে একজন মেডিকেলে ভর্তি হয়েছে ঢাকা মেডিকেল কলেজে, একজন বুয়েটে ভর্তি হয়েছে, একজন ঢাকা ইউনিভার্সিটি লতে ভর্তি হয়েছে। 3 জনই 3 জগতের সেরা স্টুডেন্ট। তো পড়াশোনা শেষ করে 3 জন প্রফেশনাল লাইনে চলে গেছে, একজন ডক্টর, ইঞ্জিনিয়ার এবং লয়ার। এরা প্রতিদিন টিএসসিতে এসে বসে গল্প করে সন্ধ্যায়, তাদের কাজ শেষ করে সন্ধ্যায় বা রাতে এসে বসে টিএসসিতে গল্প করে, প্রতিদিনই আসে। এসে একদম তুমুল ঝগড়া হয় 3 জনের মধ্যে। ঝগড়া কি নিয়ে হয়? ঝগড়া হয় 3 জনই তার পেশা শ্রেষ্ঠ এটা প্রমাণ করার চেষ্টা করে। ডাক্তার বলে আমার পেশা সবচেয়ে ভালো, ইঞ্জিনিয়ারও বলে যে আমার পেশা সবচেয়ে ভালো, আমি তোমার স্ট্যাটিস্টিক্স যদি তৈরি করে না দিতাম তাহলে তুমি রোগী দেখতে পারতাম না। প্রকৌশলী তাই বলে যে আপনি যদি স্ট্যাটিস্টিক্স তৈরি না করতাম তুমি রোগী দেখতে পারতাম। আর ডাক্তার বলে যে আমি যদি স্ট্যাটিস্টিক্স ব্যবহার না করতাম তুমি তৈরি করতে কার জন্য, তোমার তৈরি করার কোনো প্রয়োজনই ছিল। এখন লয়ার বলে যে তোমরা এই ঝগড়া করো এটা মেটানোর জন্য তোমার আবার দিতে হবে। এরকম 3 জনই তার পেশাটাকে শ্রেষ্ঠ এটা প্রমাণ করার জন্য তুমুল ঝগড়া করে আবার 3 জন বাড়ি চলে যায়, 3 দিকে চলে যায়। কিন্তু এত ভালো ফ্রেন্ডশিপে পরের দিন আবার আসে, পাশে থেকে বসে একজন এটা দেখছে যে 3 জন ভদ্রলোক প্রতিদিন ঝগড়া করে আবার আসে। কেন ঝগড়া হয় একটু বোঝার চেষ্টা করছে, পরে বুঝছে যে তাদের পেশার সুপ্রিমেসি নিয়ে তারা ঝগড়া করে। তো উনি বলছে যে আমি 3 জনের কাছে কথা বলছে বলে আমি আপনাদের এই বিষয়টা দেখছি অনেকদিন থেকে, আমি চাই একটা সুরাহা হোক, আপনারা ভালো ফ্রেন্ডশিপ কন্টিনিউ করেন। তো ওরা বলছে হ্যাঁ ঠিক আছে, আমরাও তো চাই, কে ঝগড়া করতে ভালোবাসে। তো বলছে ঠিক আছে, আগামীকাল আপনাদেরকে একটা টেস্ট দেওয়া হবে, এই টেস্টে ডিফাইন হয়ে যাবে কার পেশা সুপার। তো বলছে ঠিক আছে। পরের দিন আসলে 3 জনকে 3টা গরু দিয়েছে, দিয়ে বলছে এই গরু থেকে দুধ সংগ্রহ করবেন, যে বেশি দুধ সংগ্রহ করতে পারবেন তার পেশা শ্রেষ্ঠ। তারা রাজি হয়েছে। পরের দিন টেস্ট নিয়ে আসে, টেস্ট নেওয়ার পর রেজাল্টে দেখা গেল যে ডাক্তার যিনি উনি 1 কেজি দুধ সংগ্রহ করছেন, ইঞ্জিনিয়ার উনি 1/2 কেজি করছেন, আর যে লয়ার উনি 250 গ্রাম দুধ সংগ্রহ করতে পারছেন। তাহলে কার পেশা শ্রেষ্ঠ তো বোঝা হয়ে গেল। এবং যে জাজ ছিলেন উনি লয়ারকে প্রশ্ন করছেন যে আপনি তো প্রতিদিন বেশি চাপার যোগ দেন, কারণ লয়ারদের তো একটু চাপার যোগ বেশি থাকে, তো আপনার এই অবস্থা কেন মাত্র 250 গ্রাম দুধ বের করছেন? তো বলছে আমাকে যে গরুটা দেওয়া হয়েছিল এটা ছিল একটা সার। তো লয়ারদের কাজ হচ্ছে সার থেকে দুধ বের করা। হ্যাঁ, আপনি ওর কাছে যাই দিবেন সে বলবে ঠিক আছে আমি করে দেবো, ঠিক আছে আমি করে দেবো। কিন্তু মাঝখানে যে আপনি বিপদে পড়বেন, ও আপনাকে এরকম বাকিতে মাল কেনা দেখাবে
লোন দেখাবে 10 লাখ টাকা, দেখে আপনি ট্যাক্স ফাইল সব করে দিবেন। এরপরে যখন ইনকাম ট্যাক্স অফিসার ধরবে, এসে আপনাকে বলবে যে এই সমস্যা হয়ে গেছে, ইনকাম ট্যাক্স অফিসার টাকা ছাড়া কোথায় বলেন এত টাকা লাগবে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, এটা লাগবে ওটা লাগবে ইত্যাদি ইত্যাদি। তো আপনি যদি আইনগুলো জানেন তাহলে আপনার তাকে লয়ারকে গাইড করা সহজ হবে। আর আজকের ক্লাস শেষে আমি 80% কনফিডেন্ট যে 80% রিটার্ন আপনারা নিজেরাই করতে পারবেন। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমার সাথে আগামী 45 মিনিট আমার সাথে থাকেন, আপনারা নিজেদের রিটার্ন নিজেরাই তৈরি করতে পারবেন। প্রথম বছর 80% করতে পারবেন। এই 20%-এর জন্য ইনকাম ট্যাক্সে আপনার যা ফ্রেন্ডরা আছে বা আমাদের কোনো স্টাফ আছে তাদের হেল্প নেন। থার্ড ইয়ারে যে দেখবেন আপনারা হেল্প নিয়ে লাগতেছে না, 1-2 বছর শুধু লেগে থাকেন। আমি এরকম বলে থাকি যে ইনকাম ট্যাক্সের এই কাজটা হচ্ছে এরকম একটি কাজ, আপনার তিনটা কারণ এটা ইম্পর্টেন্ট। কি কারণে? আপনি সারা বছর খুবই পরিশ্রম করে ইনকাম করেন, সেই ইনকামের একটা অংশ সরকারকে দিতে হবে। তো এই এত পরিশ্রম করে ইনকাম করছেন, সেটা থেকে একটা অংশ দিচ্ছেন, দ্বিতীয় যে কিছু আইন না জানার কারণে বিপদে পড়ছেন, তাহলে এর চেয়ে কষ্টের কাজ কিছু আছে? আর ইনকাম ট্যাক্স অফিস হচ্ছে এরকম একটা অফিস যে অফিস আপনার প্রত্যেক বছর একবার যেতে হয়, কোনো সার্ভিস আপনি পান না, কি আপনার পকেটের টাকা দিতে হয়। পুলিশ অফিসে আপনি কি জন্য যান? কোনো ক্লিয়ারেন্সের জন্য যান। সাব রেজিস্ট্রি কেন যান? আপনি জমি রেজিস্ট্রি করতে যান, মানে সব জায়গায় যান আপনারা সার্ভিস পেতে। আর এই অফিসটায় আপনি যান কি জন্য? পকেটের টাকা দিতে। আপনি ইনকাম করেন সেই টাকা দিতে যান, দিয়ে আবার বিভিন্ন রকম নাজেহাল হতে হয়। এর চেয়ে কষ্টের কাজ তো আর নাই আসলে। কেন হতে হয়? আপনি হয়তো আইন জানছেন না বা ছোটখাটো কিছু ভুল ত্রুটি থাকছে এই কারণে। এই জন্য আমি বলি যেটার জন্য আপনার প্রত্যেক বছর একবার ফেস করতে হচ্ছে। সাব রেজিস্ট্রি অফিসে আপনি লাইফ হয়তো একবার যান, পুলিশ অফিসে আপনি কোনো অপরাধ না করলে, আমি যদি আরো খারাপ বাংলা বলি, কোনো আকাম না করলে আপনার পুলিশ অফিসে যেতে হয় না। কিন্তু ইনকাম ট্যাক্স অফিসে আপনি ভালো কাজ করেন খারাপ কাজ করেন, প্রত্যেক বছর আপনার একবার যেতে হচ্ছে। তাহলে এই কাজটা কেন আপনি অন্যের উপর ছেড়ে দিচ্ছেন? এটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার বেডরুমের তথ্য নিয়ে কাজ করে, কারণ আপনার ঘরে এসি ইউজ হয় নাকি ইউজ হয় না সেটাও আমার জানার অধিকার আছে এবং আমরা জানার চেষ্টা করি। তাহলে এত সেন্সিটিভ একটা জিনিস, আপনার কয়টা এসি আছে, আপনার ব্যাংকে কত টাকা আছে, আপনার কোথায় জমি আছে, এই জিনিসগুলো আপনি অন্য মানুষকে দিয়ে করাচ্ছেন, মানে আপনার সিক্রেসিটাকে এক্সপোজ করে দিচ্ছেন। সিক্রেসি বা প্রাইভেসি যেটাই বলে আপনার এক্সপোজ করে দিচ্ছেন। তাহলে আপনার এই 3-4টি কারণে আমি মনে করি যে ইনকাম ট্যাক্স অবশ্যই আপনাদের নিজেদের শেখা উচিত। ইট ইজ নট রকেট সায়েন্স। আই এম স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে যদি পারি, আপনি অনেক মেধাবী, ঢাকা মেডিকেলে পড়ছেন, চট্টগ্রাম মেডিকেলে পড়ছেন, আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন তৈরি করতে পারবেন না, এটা বিশ্বাসযোগ্য না। শুধু একটু 2-3টা বছর চেষ্টা করবেন, করলে আপনারা ইনকাম ট্যাক্স নিজেরা করতে পারবেন। ওকে, আমি দেখি এরপর আগাই, আমরা প্র্যাকটিক্যাল সেশনে চলে যাব। আচ্ছা, আয়কর রিটার্ন কারা দিবেন এটা নিয়ে আলোচনা করবো না। যাদের 3,50,000 টাকা বেশি ইনকাম আছে, মহিলা করদাতাদের ক্ষেত্রে সেটি 4 লক্ষ টাকা, এর বেশি ইনকাম থাকলে তাদেরকে রিটার্ন দিতে হবে এবং ট্যাক্স দিতে হবে। প্লিজ। প্রশ্ন আছে, সেটা হচ্ছে স্যার শেয়ার মার্কেট থেকে যে আয়টা, এটা কি স্যার ফটকা হিসেবে কাউন্ট হবে না? এটা আর্থিক পরিসম্পদতা, এটা আর্থিক, কারণ এটা তো একদম ফর্মাল চ্যানেল। আপনি শেয়ার কিনতেছেন ব্যাংকিং মাধ্যমে, যাচ্ছে আসতে, এটা তো ফর্মাল চ্যানেল, এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ থাকলে সেটার উপর আপনি রিবেটও পাবেন। সরকারি চাকরিজীবী হিসেবে তারা কি? আচ্ছা, সার্ভিস রুল পারমিট করে না, বাট শেয়ার মার্কেট তো এখন চলছে সরকারি আমলাদের টাকায়, এটা তো আপনারা জানেন নিশ্চয়ই। এটা আসলে জসিমুন দেশে ধরা যায়, যে দেশের যে নিয়মটা আপনি সেইভাবে চলবেন। স্যার, ছোট্ট একটা প্রশ্ন ছিল স্যার, সরকারি কর্মকর্তাদের ফ্রিল্যান্সিং থেকে বিদেশ থেকে আয় করার সুযোগ আছে নাকি? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে স্যার, আমি লেখালেখি থেকে একটা আয় করি স্যার, সেটা করার বৈধতা আছে নাকি, বা সেটা আমার দেখানোর কোনো সুযোগ আছে নাকি? এবং আমি স্যার ইউটিউব থেকেও স্যার আয় করি। আমি একটা কথা বলি সব প্রশ্নের উত্তর। আমি তো আগেই বলছি যে জোয়ার আয় যদি আমি ইনকাম ট্যাক্সে দেখাতে পারি, তাহলে আপনার যেগুলো বললেন এগুলো তো ভেরি মাস। স্যার, এই বিষয়ে কোনো বিধান বা প্রবিধান কোথায় আছে স্যার? কোথাও নাই। আমি আমার জানা অবশ্যই করতে পারে, পারমিশন নিতে হয় তার হায়ার অথরিটি, এটা আপনাদের সার্ভিস করে আছে। অবশ্যই আছেই তো, অনেক ডক্টর হসপিটাল অবশ্যই দেখাতে হবে, অবশ্যই এটা দেখাতে হবে। না দেখালে এটা ইনকাম ডিপার্টমেন্ট যখন এটাকে ধরবে, তখন এটা আপনার, যদি আমরা কোনো কনসিলমেন্ট মানে কর গোপন ধরতে পারি, তাহলে যে পরিমাণ ট্যাক্স হয় সেটা সমপরিমাণ আমরা জরিমানা করি, তখন অনেক টাকা ট্যাক্স বার্ডেন বেড়ে যায়। আমি গত মাসেই একজন ট্যাক্স পেয়ারকে, মানে তার আয় গোপন ধরেছিলাম 10 কোটি টাকা, এবং তার ওই সমপরিমাণ 20 কোটি টাকা তাকে ট্যাক্স ইম্পোজ করেছে, এবং এমন একটা সেন্সিটিভ ইস্যু ছিল, পরের দিনে উনি পে অর্ডার করে দিয়ে গেছে। একদম যেদিন করেছে তার পরের দিন উনি দিয়ে যেতে বাধ্য হয়েছে, 20 কোটি টাকা পে অর্ডার করে দিয়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে উনি যখন এই জিনিসটা দেখানোর কথা হলো, তখন কিন্তু 10 কোটি টাকা দিলে 9,97,00,000 মতো, তখন 9,97,00,000 দিলে হয়ে যেত। এখন তাকে 19,95,00,000 এরকম প্রায় দেওয়া হয়েছে। তাহলে
আয় গোপন করার জন্য হিউজ পানিশমেন্ট হবে। আমরা একটু আগাই। তাহলে পুরুষ স্বাভাবিক করদাতা, আমি কয়েকটি শব্দ বলছি। পুরুষ স্বাভাবিক করদাতা, স্বাভাবিক কেন বললাম? অস্বাভাবিক করদাতাও থাকতে পারে। অস্বাভাবিক কারা? যদি কোনো থার্ড জেন্ডার থেকে থাকেন তাহলে তার জন্য কর্মমুক্ত আয়ের সীমা 4 লাখ। যদি কেউ 100 ফ্রিডম ফাইটার হয়ে থাকেন তার জন্য কর্মমুক্ত আয়ের সীমা 4,75,000। এরকম কয়েকটি ক্যাটাগরি করা হয়েছে। আবার যদি কোনো করদাতা ছেলে মেয়ে কেউ প্রতিবন্ধী থেকে থাকেন তাহলে ওই প্রতিবন্ধী ছেলের জন্য ওই করদাতার বাবা অথবা মা যে কোনো একজন তার কর্মমুক্ত আয়ের সীমা 50,000 বেশি হবে। মানে আমার যদি বা যে কোনো একজন লোকের তার কর্মমুক্ত আয়ের সীমা 3,50,000, তাই তো? যদি তার একটা ছেলে বা মেয়ে যাই হোক আল্লাহ না করুক প্রতিবন্ধী থাকে তাহলে তার কর্মমুক্ত আয়ের সীমা হবে 4 লাখ। মানে একজন যে বাবা মা যে কোনো একজন এটা সুবিধা নিতে পারবেন। ওকে, আমরা একটু আগাই। এগুলো কারা কারা